নমস্কার, আমি সানরাইজ বি মুখার্জি পূর্ব বর্ধমান থেকে বলছি। কিছু বলবো দেশ এবং প্রতিবেশী রাষ্ট্র সম্বন্ধে। দর্শক, আপনারা আশা করি ভালো আছেন। আপনারা ভালো থাকুন, এটাই আমি আশা রাখবো। কারণ সামনে করোনার ভ্যারিয়েন্ট আসছে। এর আগে করোনা ছিল, এখন অন্য নাম দিয়ে আসছে। তা আপনারা ভয় খাবেন না। ভয় যত খাবে বা খাবেন, তত নার্ভগুলো ইনঅ্যাক্টিভ হবে এবং আপনার শরীরকে দুর্বল করবে। এই দুর্বলের জায়গাটা কখনোই করবেন না। ইমিউন সিস্টেম বাড়ানোর জন্য আপনি একটা ওষুধ আছে, আপনি হোমিওপ্যাথি ডাক্তারকে বলবেন, আপনাকে দেবে। সেটা 3 থেকে 4 ড্রপ করে খাবেন। সে ওষুধটা 3-10 খাবেন, আপনার ইমিউন সিস্টেমটা খুব সুন্দর রাখবে। এছাড়া যখন চা খাবেন, আদা দিয়ে খাবেন, গোলমরিচ দিয়ে খাবেন, দেখবেন আপনার ইমিউন সিস্টেমটা বাড়ছে। আমার এক দাদার করোনা হয়েছিল, তো যেদিন জ্বর সেই দিনেই দাদার খুব বাড়াবাড়ি হয়ে গেল। এক বর্দা মারা গেল 1 মাস, যেদিন মারা গেল তার 1 মাস 5 দিনের মধ্যে। তখন থেকে জ্বর এসছে, কিন্তু আমার দাদা কিছু বলেনি। প্রতিদিন দুবেলা হাঁটতো অনেকটা করে, খাওয়াটা একটু কম খেত, আর ইমিউন সিস্টেম বাড়ানোর জন্য যেগুলো প্রয়োজন ছিল সেটা করেনি। যার জন্য কি হচ্ছে, দিনের পর দিন পেরিয়েছে, চলে গেছে দিন। একটা টাইমে গোটা বুকে সর্দি বসলো। হঠাৎ বিয়ে বাড়ি খাবার খেয়ে এসে পায়খানা বমি করতে শুরু করলো। সারাদিন সারা রাত করলো এবং আমাকে বলেনি। রাত্রে দিকে করেছে, সকালে বললাম যে তুই শরীরটা এরকম পড়লি, আমাকে বললি না ডাক্তারের কাছে অ্যান্টিবায়োটিক খেলেই ঠিক হয়ে যায়, কত সবাই ঠিক হয়ে যাচ্ছে। তুই এই সময় করোনার পিরিয়ড, কেউ কাউকে মাস্ক পরে আছে, কেউ কাউকে সাড়া পর্যন্ত দিচ্ছে না, আর এই মুহূর্তে তুই ট্রেনে পেপার আনতে যাচ্ছিস, মানা করছে রেডিও টিভিতে, তারপর তোর খাওয়া দাওয়ার জোর নেই, তুই খা কমসে কম। বললো না, আমার এই অল্পতেই হবে। নিয়ে এমন চরম অবস্থা সৃষ্টি করলো, রাতে সারা রাত পায়খানা গেছে, বমি করছে সকালে। শেষদা বলছে, এ কি করলি রে, আমাদের একটু বললি না? আমাকে ডেকে পাঠিয়েছে সকালে 7টার সময়। আমি সব ওআরএস ওয়াটার করে ওকে খাইয়ে দিয়ে ঘরটা মুছে টুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে বললাম, তোর আসিস না। যেমন ওই আরেকটা আমাদের বাগানে ঘর আছে, ওখানে গেলাম, ওখানে শুতাম আমি। দিয়ে ওখান থেকে বললো, ওকে ডেকে নিয়ে আমি হসপিটাল যাব, আমি বাঁচবো না। দিয়ে আমাকে শেষদার ডেকে ওখান থেকে নিয়ে এলো। আমি ওকে তাড়াতাড়ি ওখান পাড়ার ছিল একটা টোটো ছিল, তাকে ডেকে হসপিটালে নিয়ে গেলাম। ওই ছেলেটা খুব হেল্প করেছিল। ওখানে দেখেই বললো, টেস্ট করে বললো করোনা হয়েছে। সেখানে প্রায় 1 ঘন্টা লাগলো লাইন দিয়ে টেস্ট করা, ইয়ে করা। কিন্তু ওখানে একটা ধাপিয়ে আছে, ওখানে শুয়ে রেখে বললো, বর্ধমান নিয়ে চলে যাবেন না ঘরে রাখবেন? আমি বললাম, ঘরে তো আমাদের ডাক্তার নেই, ডাক্তার ডাকলে তো কেউ আসছে না। সকালে আমি অনেক চেষ্টা করেছি কাউকে ডাকার, কেউ আসে নাই, অক্সিজেন নেই, বিভ্রান্ত অবস্থা। আমি যে কি করব খুঁজে পাচ্ছিলাম না। যাই হোক, আমি বললাম দাদাদের সঙ্গে ফের এসে বাড়িতে এসে আলোচনা করলাম। টোটোকে বললাম, তুমি আমার সঙ্গে এসো। টোটো আবার আমাকে পৌঁছে দিল। পৌঁছে দেওয়ার পর দাদাকে নিয়ে অ্যাম্বুলেন্সে করে বর্ধমান গেলাম। বর্ধমানে আবার ওই বর্ধমান হাই রোড থেকে আরেকটু গিয়ে প্রায় মাইল 5 হবে। ওই জায়গাটা কোন জায়গা, রোডের সাইডেই, হাই রোডের সাইডেই। ওখানে সমস্ত কিছু টেস্ট করলো। টেস্ট করার পর ওখানেও 1 ঘন্টা গেল। এই সেই 9টার সময় নিয়ে গেছি, 3টের সময় ভর্তি হয়ে যখন ভর্তি করছে তখন 3টে বাজে। দেখুন, ঝড় জল, একটা লোক নেই, স্লাইন দিতে পারছি না,
একটু জল ওখান থেকে বর্ধমানে কিনলাম, এখানে কোথাও জল পাওয়া গেল না। আমি ভুলে গেছি, থালা বাটি নিয়ে গেছি। আর দাদাদের প্রচণ্ড ঠান্ডা লেগেছে। আমি বললাম তোদেরকে যেতে হবে না, আমি আন্দাজ করেছিলাম ওদের করোনা হয়েছে। যাই হোক অ্যান্টিবায়োটিক এনে দিয়েছিলাম, মেজদা খাইনি। মেজদা আমার সঙ্গে অ্যাম্বুলেন্সে নিয়ে গেলাম। অ্যাম্বুলেন্স ড্রাইভার খুব ভালো ছিল। যাক, বর্ধমানে ভর্তি করার পর আমি যখন আসি তখন খবর দিল, আপনার কে হয়? বললাম দাদা। তো বললো উনি এক্সপায়ার করেছেন 10:10 বাজে। তবে আমি সব চান টান করে সমস্ত প্যান্ট জামা কেচে এবারে দুটি মুড়ি খালি মুখে নিয়েছি। এক্সপায়ার করেছে বলেছে, আর খেতে পারলাম না। খুব কষ্ট হলো, তখন কষ্ট হচ্ছে আমার। ও সব বাড়ির কাজ করতো, ঘরের গার্জেন ছিল। 69 বছর বয়স। আমি সঙ্গে সঙ্গে অন্য দাদাকে ডেকে গাড়ি নিয়ে, আর দুটো ভাইপো গাড়ি নিয়ে রাত্রেই গেলাম। তখন রাত্রে গেছি যখন জজ ঝড়ের প্রচণ্ড দাপট চলছে, যারা ইয়েতে শুয়ে আছে মশারি টাঙিয়ে, জলের ছাটে তাদের পুরো বিছানা ভিজে গেল। তারা দাঁড়িয়ে আছে, আমরা কোথায় দাঁড়াবো খুঁজে পাচ্ছি না, চতুর্দিকে জল আসছে। নিয়ে বললাম আমরা দেখা করলাম। দেখা করে বললাম যে আমরা মৃতদেহটা নিয়ে যাব। কিন্তু আবার চিন্তা করছি মৃতদেহ ওখানে পাড়ার তো কেউ আসবে না, আমরা কি করব মৃতদেহটাকে নিয়ে। সে আরেক চিন্তা করে বললো, না আজকে কোনো মতেই উপায় নেই, কালকে আপনি আসবেন। বললাম কালকে আসতে, কিন্তু কিচ্ছু বলেননি। যাই হোক, আমাদের এখন বিপদ, আমাদের এখন চুপচাপ থাকতে হবে। আমরা ফের গাড়ি করে চলে এলাম। রাত তখন 1:30। চলে এসে আবার সকালে তোর জোর করে গাড়ি নিয়ে গেলাম। 1,500 টাকা করে ভাড়া লাগছে। দেখুন, সাধারণ ঘরের ছেলে। বাস ট্রেন কোনো পাত্তা নাই, বন্ধ। 6 মাস ধরে, 1 বছর ধরে বন্ধ। সেই তৃতীয় ভ্যারিয়েন্ট, যেটা তৃতীয়বার এলো। দোকান খোলা নাই, কি অবস্থা। যে দোকানগুলো দিনের বেলা খোলা থাকছে তাদেরকে সত্যিকার ধন্যবাদ জানাই, তাদের করোনা হয়নি। যারা সেবা করে সত্যিকার কারো করোনা হয়নি। ওষুধের দোকান ছিল আমাদের পাড়ারই একটা ছেলের, মনোরমা, তারও কোনো কিছু হয়নি, খুব ভালো পরিষেবা দিয়েছে। সবজির দোকান আমাদের পাড়ার ছেলে, সেও, প্লাস অন্যান্য স্টেশনের সবজির দোকান বা ওষুধের দোকানগুলো আছে, খোলা ছিল। হ্যাঁ, মাস্ক পরে তারা কিন্তু পরিষেবা দারুণ দিয়েছে, যার জন্য আমরা খেতে পেয়েছি, নাহলে টাকা থাকলেও খেতে পেতাম না। এদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। সুতরাং এই বিপদের সময় যারা সাহায্য করেছে তাদের কোনো কিছু হয়নি, ভগবানের আশীর্বাদ তাদের মাথার উপর আছে। আমার দাদাকে ওখানে দাহ করলাম, আমরা চলে এলাম। আর একটা কথা বলি, এই খুব তাড়াতাড়ি কথাটা বললাম, কিন্তু এই সময়গুলো প্রচন্ড কষ্টের মধ্যে দিয়ে আমি একা নিয়ে গেছি। সেটা আমি আর ঈশ্বর ছাড়া ওই মুহূর্তটা যে কি 1 মিনিট, মানে বিরাট সময় মনে হচ্ছে, সেটা আমি উপলব্ধি করেছি। যাই হোক, এবার যখন করোনা আসুক না আসুক খুব ভালো, কিন্তু আমাদেরকে তৈরি থাকতে হবে। প্রত্যেকটা গ্রামে একটা করে টিম করুন। আমি আমার গ্রামে টিম করছি, এবং এখানে যাদের যাদের ঘরে রুগী আছে, আমাদের এখানে 17 থেকে 20,000 পাবলিক আছে। কারো কোনো ডিস্টার্ব হলে আমাদের টিমকে খবর দেবেন। আমরা টোটো করে নিয়ে গিয়ে হসপিটাল পর্যন্ত পৌঁছে দেবো, কোনো ভাড়া লাগবে না, বেয়ার করবো আমি। এবং ওখানে যাদের যাদের হার্ট বাজার লাগবে, খুব বিপদ, যাদের করোনা হয়েছে, ডাক্তারখানা ভর্তি হবে, তাদের বাড়িতে পরিষেবাটা আমরা দেবো। এবং অন্যান্য যারা ইচ্ছুক ব্যক্তি, তারা আমাদের সঙ্গে সহযোগিতা করো। কিছুটা যদি হেল্প করো ভালো হয়, তা না হলো সেটাও ঠিক আছে। আমরা যতটুকু পারবো সেটুকু দিয়ে আমরা লড়াই চালিয়ে যাব। প্রত্যেকটা গ্রাম থেকে আবার বলছি, তোমরা ছোট ছোট ক্ষুদ্র টিম একটা একটা করে তৈরি করো, এখন থেকে তৈরি থাকো। কারণ অক্সিজেনের জন্য ছটফট করেছে দাদা, কিন্তু পাইনি। এখন অক্সিজেনটা রেডি রাখবে। আর যা যা ডাক্তার একটু সাজেশন নিয়ে নাও, যদি বলে রেডি থাকতে তো কোনো ক্ষতি নেই। 1 ঘোড়া জল আছে, আর 1 ঘোড়া রাখলে ক্ষতি নেই, ঠিক আছে। যদি জলে কষ্ট হয়, তাহলে প্রচণ্ড গ্রীষ্ম বা কারেন্ট অফ হয়, তাহলে এই
1.5 দিন আমার এই ঘরের জলটাও কাজে লাগবে। তাহলে প্রিপারেশন নিতে তো ক্ষতি নেই। তাহলে প্রিপারেশন আমাদের নেওয়া দরকার প্রত্যেকটা। চলো ইমিউন সিস্টেমটা আমরা বাড়াই, কেউ হেঁটে আসুক, এক্সারসাইজ করুক, ভুললে চলবে না। এখন বিভিন্ন পত্র পত্রিকাতে এক্সারসাইজের খবর দিচ্ছে, মোবাইলে দিচ্ছে, আপনারা এক একটা করে রাখুন। শ্বাসের ব্যায়ামটা করুন, প্রাণায়ামটা আমি করি। তখনও আদার চাটা খেয়েছিলাম, কখনো গোলমরিচ, কখনো আদা, কখনো তুলসী পাতা। আমি মাছ মাংস বেশি খাই না, তাতেও কিন্তু আমার ওই ওয়ার্ডে ঢুকেছিলাম, আমার কিছু হয়নি। যাক, ঈশ্বরের আশীর্বাদই বলতে হবে। প্লাস আমার শ্বাসের ব্যায়াম এবং এইসব জিনিসগুলো কাজে দিয়েছিল। যাই হোক, আপনারা ঠিক এইভাবে ফলো করুন। আমি খুব প্র্যাকটিক্যাল, আপনাদের কিছু হবে না। এটা ভারতবর্ষ, সনাতনী দেশ, এখানে ঈশ্বরের আশীর্বাদ আছে। বিবেকানন্দ সনাতন ধর্মের শ্রেষ্ঠ, সেটা শিকাগো শহরে বক্তৃতা দিয়ে প্রমাণ করে দিয়েছিলেন। সুতরাং আমাদের নিজের পরিচয় থেকে আমরা সরব না। সনাতন মানে হচ্ছে সৎ। এই সৎ ভাবটা আমাদের রাখতে হবে, বুকের দৃঢ়তা রাখতে হবে। এই জায়গাতে কিন্তু আমরা আবার জয় করব। করোনার দ্বিতীয় ভ্যারিয়েন্ট যেগুলো আসছে, আমাদের কিছু করতে পারবে না। খালি সচেতন আর টিম গঠন করে প্রত্যেকটি গ্রামে গ্রামে সচেতন সেবা করুন। ব্যাস এটুকু বললাম। দর্শক, আপনারা ভালো থাকুন, নিজের শরীর স্বাস্থ্য ঠিক রাখুন, আর পরস্পর মেলবন্ধনে থাকুন। আর হিন্দু মুসলমান এই দ্বন্দ্ব ফন্দ্ব কিচ্ছু দরকার নেই। এখন প্রকৃতির এগেনস্টে লড়াই। প্রকৃতিকে ভালোবাসতে শিখুন, প্রকৃতি আপনাদেরকে ভালোবাসবে। আমাদের সবাই তাহলে আমরা বাঁচব। আপনাদের আশীর্বাদই আমাদের বাঁচার আসল অস্ত্র। যাক, ভালো থাকবেন, এই বলে আমি শেষ করছি।